নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। সোমবার 3 দিনের রাজ্য সফরে এসেছেন অমিত শাহ। আসন্ন নির্বাচনের বঙ্গজয়ের স্বপ্নে বুথ বিজেপি, তারই পাল্টা বাঁকুড়ার জনসভা থেকে দিলেন মুখ্যমন্ত্রী। এসআইআর শুনানিতে বৃদ্ধ বৃদ্ধা ও দিব্যাঙ্গদের ডাকা হচ্ছে কেন প্রশ্ন তুলে একাধিকবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হয়েছে তৃণমূল। এবার বাঁকুড়ার বড়জোড়া সভা থেকে এই ইস্যুতে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী। প্রবীণ, বিশেষভাবে সক্ষম, অসুস্থ ব্যক্তি এবং অন্তঃসত্ত্বা মহিলাদের শুনানির নোটিশ যাচাই হবে বাড়িতেই। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার মাঝে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন সিইও মনোজ আগরওয়াল। লড়াইয়ে অবশেষে হার মানলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার সকালে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন। ওর আদর্শেই এগিয়ে চলুক ভারত বাংলাদেশ সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে খালেদার প্রয়াণে শোক প্রকাশ মোদে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনন্দ উৎসব আবহে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে ৩১শে ডিসেম্বর বাড়তি পরিষেবার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো। ব্লু লাইনে চলবে বাড়তি অন্তত ৮টি মেট্রো। বছরের শেষে এসেও ঘন কুয়াশা ও বায়ু দূষণে বিপর্যস্ত দেশের রাজধানী। কুয়াশার দাপটে মঙ্গলবারও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত দিল্লির বিমান পরিষেবা। ১৫০টিরও বেশি ফ্লাইট পরিষেবা বিলম্ব। এসআইআর শুনানিতে বৃদ্ধ বৃদ্ধা এবং দিব্যাঙ্গদের ডাকা হচ্ছে কেন এই প্রশ্ন তুলে একাধিকবার মুখ্য নির্বাচনী আধিকারিকদের দ্বারস্থ হয়েছে তৃণমূল। এবার মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া সভা থেকে এই ইস্যুতেই ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী। এসআইআর শুনানিতে বৃদ্ধ বৃদ্ধা ও দিব্যাঙ্গদের ডাকা হচ্ছে কেন এই প্রশ্ন তুলে একাধিকবার মুখ্য নির্বাচনী আধিকারিকদের দ্বারস্থ হয়েছে তৃণমূল। মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া সভা থেকে এই ইস্যুতেই ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ৬০ থেকে ৭০ বছরের বৃদ্ধ বৃদ্ধাদের ডাকছে। পুরুলিয়ায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, ওরা বাবা মাকে সম্মান করে না। এদিন আবারও স্পষ্টভাবে মমতা জানিয়ে দিলেন, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করা হবে। রাজ্যে এসআইআর এর শুনানি পর্ব চলছে। বহু মানুষ হিয়ারিং এর নোটিশ পেয়েছেন। তালিকায় রয়েছেন বৃদ্ধ বৃদ্ধা থেকে বিশেষ ক্ষমতা সম্পন্নরাও। স্বাভাবিকভাবেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন তারা। সব মিলিয়ে হেনস্থা হতে হচ্ছে। তা নিয়ে ক্ষোভ উগরে সিইও দফতরের দ্বারস্থ হয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া সভা থেকে এই ইস্যুতে কমিশনকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, এসআইআর পর্বে ৫৮ থেকে ৬০ জনের মৃত্যু হয়েছে। গতকাল পুরুলিয়ায় একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসআইআর এর কারণে এত মানুষ প্রাণ হারিয়েছে। ওরা বয়স্ক মানুষদের সম্মান করতে জানে না, ওরা বাবা মায়েদের সম্মান করে না। প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই তালিকায় সোমবার যুক্ত হয়েছে দুর্জন মাঝির নাম। জানা গিয়েছে, এসআইআর শুনানিতে সময় মতো পৌঁছাতে পারবেন না, তো এই চিন্তায় ছিলেন দুর্জন। শুনানির চিঠি পাওয়ার পর থেকেই হতাশা গ্রাস করেছিল পুরুলিয়ার ৮২ বছরের বৃদ্ধকে। সোমবার শুনানির দিনে ব্লক অফিসে যাওয়ার আগে টোটো খুঁজতে বেরিয়ে আর ফেরেননি তিনি। ঘণ্টা তিনেক পর বাড়ির অদূরে রেললাইন থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। মঙ্গলবার এই ঘটনায় মুখ্য নির্বাচন কমিশনার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে মৃত দুর্জন মাঝির পরিবার। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার মাঝে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন সিইও মনোজ আগরওয়াল। সোমবার নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, ৮৫ বছরের ঊর্ধ্বে নাগরিক, বিশেষভাবে সক্ষম, যে কোনো বয়সের অসুস্থ ব্যক্তি এবং অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে শুনানির নোটিশ নিয়ে বাড়িতে গিয়েই যাচাই করা হবে। রাজ্যে এসআইআর প্রক্রিয়া ঘিরে চলমান বিতর্কের মধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালো সিইও মনোজ আগরওয়াল। সোমবার নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, ৮৫ বছরের ঊর্ধ্বের নাগরিক,
বিশেষভাবে সক্ষম যে কোনো বয়সে অসুস্থ ব্যক্তি এবং অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে শুনানির নোটিশ নিয়ে বাড়িতে গিয়ে যাচাই করা হবে। সিইও জানিয়েছেন, এই শ্রেণীর ভোটারদের কোনো অবস্থাতেই অফিসে ডেকে আনা যাবে না। প্রয়োজনীয় নথি থাকলে বিএলওই নিজের ভোটারের বাড়িতে গিয়ে তা সংগ্রহ করবেন। সোমবার কেন্দ্রীয় রোল অবজারভার সি মুরুগান আক্রান্ত হয়েছেন। সেই সংক্রান্ত ঘটনার প্রেক্ষিতে সিইও ফের ডিজি ও সিপিকে রাজ্য জুড়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন। জেলা শাসকদের মধ্যে রাজ্য পুলিশকে নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে। প্রয়োজনে পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় বাহিনী চাওয়ার আবেদনও করতে পারে রাজ্য, এমনটাই জানানো হয়েছে। বিএলএ টুর বিতর্ক অবস্থান স্পষ্ট। সিইও জানিয়েছে, এই বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন। কমিশনের চূড়ান্ত নির্দেশ না আসা পর্যন্ত হিয়ারিংয়ে শুধু বিএলও, ইআরও, এইআরও এবং বিএলও অবজারভার উপস্থিত থাকতে পারবেন। বিএলও টুরা হিয়ারিংয়ে গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী সময়ে বিএলও টু সংক্রান্ত কোনো সমস্যা হলে সেই বিষয়ে ইআরও এবং ডিইও আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেনও বলে জানানো হয়েছে। বাইরে থাকা ভোটারদের জন্য বিকল্প পথ প্রসঙ্গে সিইও বলেন, বহু ভোটার পড়াশোনা বা চাকরির কারণে বাইরের রাজ্যে থাকেন। তাঁরা যদি শুনানিতে হাজির হতে না পারেন তবে ফর্ম 6-এর মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে। নোটিশ ও হিয়ারিং সংক্রান্ত তথ্য নিয়ে নির্বাচন কমিশনের তরফে স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত জানিয়েছেন, মোট 32 লক্ষ ভোটারের মধ্যে প্রায় 30 লক্ষ নোটিশ জেনারেট হয়েছে। এখনো পর্যন্ত 14 লক্ষ ভোটারের হাতে নোটিশ পৌঁছেছে। এছাড়া জানানো হয়েছে, মঙ্গলবার জ্ঞানেশ ভারতী সহ সিইওর দপ্তরে জেলা নির্বাচন আধিকারিকরা বৈঠক করবেন। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্য জুড়ে চলছে এসআইআর এর শুনানি পর্ব। তা ঘিরে মানুষের চূড়ান্ত ভোগান্তির অভিযোগ। বিশেষ করে অসুস্থ প্রবীণ নাগরিকদের ভোগান্তির কোনো শেষ নেই। কারোর আবার কোলে এক রত্তি শিশু নিয়ে লাইনে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। বারাসাতে এসআইআর এর শুনানিতে এমনই চূড়ান্ত অমানবিকতার ছবি ধরা পড়ল। রাজ্য জুড়ে চলছে এসআইআর এর শুনানি পর্ব। তা ঘিরে মানুষের চূড়ান্ত ভোগান্তির অভিযোগ। বিশেষ করে অসুস্থ প্রবীণ নাগরিকদের ভোগান্তির শেষ নেই। পরিস্থিতি এমন যে মোটা টাকা খরচ করে গাড়ি ভাড়া করে হিয়ারিংয়ে যেতে হচ্ছে অসুস্থ বৃদ্ধাদের। কারোর আবার কোলে এক রত্তি শিশু নিয়ে লাইনে অপেক্ষা করতে হলো ঘন্টার পর ঘন্টা। সোমবার বারাসাত 1 নম্বর ব্লকের ছোট জাগুলিয়া আইটিআই কলেজে এমনই চূড়ান্ত অমানবিকতার ছবি ধরা পড়ল, যা নিয়ে সরব হয়েছেন বারাসাত পুরসভার চেয়ারম্যান। শুধু তাই নয়, হিয়ারিংয়ে আসা মানুষদের কাগজ জমা নিয়ে প্রমাণ হিসেবেও কোনো নথি ফেরত না দেওয়া নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। উল্লেখ্য, বারাসাত ও মধ্যমগ্রামের হিয়ারিং হচ্ছে ছোট জাগুলিয়া আইটিআই কলেজে। সেখানেই সোমবার শুনানিতে এসেছিলেন বারাসাতের হৃদয়পুর কৈলাসনগরের বাসিন্দা। তার বয়স 85 বছর, শোভারানী ভৌমিক, এবং আরেকজন ছিল 46 বছরে বাবলি দত্ত। বয়সের ভারে অসুস্থ শোভারানী দেবীকে গাড়ি করে হিয়ারিংয়ে নিয়ে এসেছিলেন তার জামাই রতন রায়। লাইনে দাঁড়ানোর ক্ষমতাটুকু না থাকায় গাড়িতে বসে সমস্ত নথিতে স্বাক্ষর করানো হয় তার। জামাই রতন রায় বলেন, যাতায়াতের জন্য 5,000 করে 10,000 টাকা গাড়ি ভাড়া করে আসতে হয়েছে। টাকা তো নির্বাচন কমিশন দেবে না। হয়রানির একটা শেষ থাকে। অসুস্থ মানুষকে এত দূর নিয়ে আসতে হয়েছে। রাস্তায় কিছু হয়ে গেলে কোনো উপায় ছিল না। সোমবার ভোট দেওয়া প্রসঙ্গে এই অব্যবস্থা নিয়ে সরব হয়েছেন তিনি। অন্যজন বাবলি দেবীও ভীষণ অসুস্থ। তার বুকে পেস মেকার বসানো, ভলভো রিপ্লেসমেন্ট করা এবং পায়ে রড বসানো হয়েছে। তাকেও সোমবার গাড়ি করে শুনানিতে আসতে হয়েছে। শুনানি কেন্দ্রেই কর্মীরা এসে গাড়ির ভিতরে তার কাগজপত্র সংগ্রহ করলেও ক্ষোভ উগরে দেয় মেয়ে বলাকা দত্ত। জানিয়েছিলেন, মা একদমই হাঁটাচলা করতে পারেন না। আমারও অফিস বাদ দিয়ে সোমবার মাকে নিয়ে আসতে হয়েছে। বিএলওকেও জানিয়েছিলাম। এই অসুস্থতার কথা জানালেও বিএলও বলেছিল যেইভাবেই হোক কষ্ট করে নিয়ে আসতে হবে। আমি চাকরি করি, কাজে না গিয়ে মাকে নিয়ে আসতে হয়েছে। এটা খুবই হয়রানি। অসুস্থ অবস্থায় মাকে নিয়ে আসতে হয়েছে, এটা খুবই চিন্তিতকর। একরত্তি শিশুকে নিয়েও লাইনে দাঁড়িয়েছিলেন রিম্পা মণ্ডল ও শ্বেতা দেবনাথরা। তারা জানিয়েছেন, বাধ্য হয়ে সন্তানকে কোলে করে আমাদের হিয়ারিংয়ে আসতে হলো। আর পারা যাচ্ছে না।
শুনানি কেন্দ্রে উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়। মানুষের এই পরিস্থিতি দেখে তিনি বলেন, আমি ঘণ্টা 3 শুনানি কেন্দ্রে ছিলাম, মানুষের দুর্ভোগ নিয়ে আমি নিজে চোখে দেখছি। হিয়ারিং এর নামে এরকম অমানবিক অসভ্য আচরণ আগে কখনো দেখিনি। হিয়ারিং শুধু কাগজ জমা নিচ্ছে না, কোনো রিসিপ্ট কপিও দেওয়া হচ্ছে না। জমা দেওয়া কাগজ হারিয়ে গেলে দায় কে নেবে? এই রকম অসভ্যতা করার কি মানে? অন্যদিকে আমডাঙ্গায় এসআইআর এর শুনানিতে এসেও অসুস্থ হলেন আমডাঙ্গার উড়াল গ্রামের শটারধর শ্যামলী ঘোষ। তাকে হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। 294 কেন্দ্রেরই দলীয় কোঅর্ডিনেটরের নাম ঘোষণা তৃণমূলের। রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটরের নাম জানিয়ে দেওয়া হবে বলে আগেই ঘোষণা করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোশ্যাল মিডিয়ায় 294 কেন্দ্রের কোঅর্ডিনেটরের নাম জানিয়ে দিল তৃণমূল। এখন যুদ্ধের সময়। ঘোষণার 3 দিনের মধ্যেই বিধানসভা নির্বাচনের কাজে 294টি বিধানসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দলীয় কোঅর্ডিনেটরের নাম জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, গত 26শে ডিসেম্বরের ভার্চুয়াল বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটরের নাম জানিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন। বস্তুত তারপর সোমবার রাতে দলের চেয়ারপারসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ক্রমে 294টি বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটরের নাম সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিল তৃণমূল। প্রাথমিকভাবে 35টি সাংগঠনিক জেলায় একজন যেমন কোঅর্ডিনেটর হিসেবে একাধিক বিধানসভার দায়িত্ব পেয়েছেন, তেমনি আবার অনেকে মাত্র একটি আসন দেখবেন। দায়িত্বের ক্ষেত্রে যেমন প্রবীণ নেতৃত্ব, সাংসদ ও বিধায়ক আছেন, তেমনি যুব ও মহিলা নেতৃত্বকেও কোঅর্ডিনেটরের দায়িত্ব দিয়েছে দল। তাৎপর্যপূর্ণ হল, একমাত্র বীরভূম জেলায় 11টি বিধানসভার ক্ষেত্রে কোনো ব্যক্তি নয়, গোটা কোর কমিটিকেই সামগ্রিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিষেক বলেছেন, এই কোঅর্ডিনেটররা দলের চোখ কান হয়ে কাজ করবে, শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট করবে। দল সেই অনুযায়ী কেন্দ্রটি সম্পর্কে পরপর দ্রুত ব্যবস্থা নেবে। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার 3 দিনের সফরে রাজ্যে এসেছেন অমিত শাহ। আসন্ন নির্বাচনে বঙ্গ জয়ের স্বপ্নে বুথ বিজেপি। তারই পাল্টা বাঁকুড়া জনসভা থেকে দিলেন মুখ্যমন্ত্রী। সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর জন্য রাজ্য সরকার বিএসএফকে জমি দিচ্ছে না, এই অভিযোগ তুলেছিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাংবাদিক বৈঠক শেষ হতে পারল না, বাঁকুড়ার সভা থেকেই সেই অভিযোগ সরাসরি নাকচ করে বিজেপির দিকেই পাল্টা আক্রমণ শানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষের সুরে বলেন, রাজ্য যদি জমি না দিত তাহলে রেললাইন বা কয়লা প্রকল্পগুলো হলো কিভাবে। মঙ্গলবার দুপুরে বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা এলাকায় জনসভা করেছেন মুখ্যমন্ত্রী। দুপুরে হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে রওনা হয়ে বিকেলেই কলকাতা ফেরা। তার আগে বাঁকুড়ার সভা থেকেই শাহের নাম না করে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, আমরা চাইলে আপনাকে এক পাও বেরোতে দিতাম না। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে শাহ বলেছিলেন, বাংলা সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে তা শুধু বাংলার বিষয় নয়, পুরো দেশের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন। এমন মজবুত সরকার এখানে আনুন যারা এখানে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করে দেবে। তারই প্রেক্ষিতে শাহকে অনুপ্রবেশ নিয়ে পাল্টা তোপ দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার ওই সভা থেকে তিনি বলেন, শুধু বাংলাতেই অনুপ্রবেশ হয়, কাশ্মীরে হয় না। তারপরেই পেহেলগাঁও জঙ্গি হামলার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, পেহেলগাঁওয়ে কি ঘটেছিল, সেখানে আপনারা কি করছিলেন? 26এর বিধানসভা নির্বাচনে বঙ্গ জয়ের স্বপ্নে বুথ বিজেপি। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে প্রত্যয় সুর শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহর গলায়। বলেছেন, দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে উৎখাত, 2/3 সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার প্রতিষ্ঠা করবে বিজেপি। তার পাল্টায় বাঁকুড়ায় জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কারের সুরে বলেন, ইউ মাস্ট রিজাইন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি পদত্যাগ করুন। হাই নিউজ নেটওয়ার্ক। শাহী সফরে ব্রাত্য দিলীপ।
আদি নব্যদ্বন্দ্ব তীব্র বঙ্গের গেরুয়া শিবিরে। শাহর রাজ্য সফরে একাধিক দলীয় বৈঠকে বহু পুরনো নেতাদের ডাকাই হয়নি বলে অভিযোগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর 3 দিনের বঙ্গ সফরেও রাজ্য বিজেপিতে আদি নব্যদ্বন্দ্ব জিয়ে রইল। কলকাতা বিমানবন্দরে নেমে সোমবার রাত 8টা নাগাদ সল্টলেক বিজেপি পার্টি অফিসে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেন শাহ। আর কোর কমিটির সদস্য হওয়া সত্ত্বেও সেখানে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে ডাকা হয়নি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। মঙ্গলবার কোর কমিটি ও রাজ্য পদাধিকারীদের বৈঠকেও আমন্ত্রণ করা হয়নি দিলীপকে। শুধু তাই নয়, শাহর রাজ্য সফরে একাধিক দলীয় বৈঠকে বহু পুরনো নেতাদের ডাকা হয়নি বলেই অভিযোগ। পাশাপাশি নতুন রাজ্য কমিটিও ঘোষণা হয়নি। ফলে দলের ক্ষমতাসীন শিবিরের সেই নেতারাই এই সফরে কার্যত ঘিরে রাখবেন শাহকে। দলের আদি নেতা, বিক্ষুব্ধ ও প্রাক্তদের সিংহভাগদেরই কোনো বৈঠকেই ডাকা হচ্ছে না। শাহর সামনে যাতে আদিরা দল পরিচালনা নিয়ে কোনো ক্ষোভ তুলে ধরতে না পারে, তাই সায়েন্স সিটি থেকে হোটেলের বৈঠকে বাছাই করাদেরই রাখা হচ্ছে। একদিকে গোষ্ঠী কোন্দল, অন্যদিকে সাংগঠনিক দুর্বলতা নিয়ে অমিত শাহ কি বার্তা দেন রাজ্য নেতাদের, সেটাই দেখা। এদিন রাজ্যে আসার পর রাতে তার সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে এক স্যান্ডেলে পোস্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি লেখেন, পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য প্রস্তুত। 3 দিনের সফরে কলকাতায় পৌঁছেছে। বিমানবন্দরে কর্মী সমর্থকদের ভালোবাসায় অভিভূত। সোমবার রাতে কলকাতায় পা রেখেই বঙ্গ বিজেপির সংগঠনের হাল নিয়ে কাটাছেঁড়া করতে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সল্টলেক পার্টি অফিসে দলের রাজ্য পদাধিকারী, কেন্দ্রীয় পর্যবেক্ষক ও সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গে 2 দফায় বৈঠক করেন। 40% বুথে এখনও কমিটি হয়নি। জেলায় জেলায় আদি নব্যদ্বন্দ্বেও গোষ্ঠী কোন্দল অব্যাহত। তারই মধ্যে এদিন রাতের বৈঠক থেকে বুথ স্তরে জনসংযোগ ও সংঘবদ্ধভাবে সকলকে নিয়ে মাঠে নামার বার্তাও দিয়েছেন শাহ। শাহর নেতৃত্বে রাতের বৈঠকে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদাররা উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। রাজ্য নেতারা দলের সাংগঠনিক প্রস্তুতি, প্রচার ও পরিকল্পনা তুলে ধরেন শাহকে। সরকার গঠন হচ্ছেই, বৈঠকে জানান প্রত্যয় শাহ। প্রচারে কোন বিষয়ে জোর দিতে হবে সেটা ঠিক করে দিয়েছেন। অনুপ্রবেশ, ধর্মীয় বিভাজনের রাজনীতি যেমন রয়েছে, তেমনি শিল্প, কৃষি, সড়ক পরিবহন, মহিলাদের ক্ষমতায়নের মতো বিকল্প উন্নয়নের মডেল প্রচারে আনার কথা বলেছেন তিনি। এদিকে ভোটের আগে বাংলায় শাহর সফর নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, নরেন্দ্র মোদী, অমিত শাহদের যাতায়াত নতুন নয়, ভোট এলেই ডেলি প্যাসেঞ্জারি করেন। কিন্তু নিট রেজাল্ট বাংলার মানুষের দ্বারা বিজেপিকে প্রত্যাখ্যান। বিজেপিকে কেন বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে তার ব্যাখ্যাও দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন বছরের শুরুতেই শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস দিনক্ষণ জ্বালালেন মুখ্যমন্ত্রী। সোমবার নিউ টাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস অনুষ্ঠান থেকে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরি করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিউ টাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস অনুষ্ঠান থেকেই সেই মন্দিরের শিলান্যাসের দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী। বললেন, জানুয়ারির 2য় সপ্তাহেই শিলান্যাস করব। পুজোর দিন আমি মনে মনে ঠিক করে ফেলেছি। চলতি বছরের অক্টোবরের প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে গিয়েছিল উত্তরবঙ্গ। একাধিকবার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে উত্তরবঙ্গ ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফরের মাঝেই দার্জিলিংয়ে মহাকাল মন্দিরে পুজোও দিয়েছিলেন তিনি। এরপরেই শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরি করার কথা ঘোষণা করেছিলেন। বলেছিলেন, শিলিগুড়িতে ডিএমকে একটা জমি দেখতে বলেছি, সেখানে কনভেনশন সেন্টার হবে, তার পাশেই তৈরি হবে মহাকাল মন্দির। এখানে সবচেয়ে বড় শিব রাখা হবে। করতে হয়তো একটু সময় লাগবে, ট্রাস্টি বোর্ড গঠন করতে হবে, সরকার বিনামূল্যেই জমি দেবে। সোমবার নিউ টাউনে দুর্গাঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান থেকেই বাংলার সবথেকে বড় মহাকাল মন্দিরের শিলান্যাসের দিনক্ষণ জানান মুখ্যমন্ত্রী। বলেন, একটা সুখবর দিই,
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই মহাকাল মন্দিরে শিলান্যাস করব। জমি আমি দেখে নিয়েছি, রেডিও করে দিয়েছি, পুজোর দিন মনে মনে ঠিক করে ফেলেছি। ট্রাস্টের একটা মিটিং করে বাদ বাকি সবটা করতে হবে। টাকা জোগাড় করা হয়ে গিয়েছে, আমি বাজে কথা কম বলি। প্রসঙ্গত, দীঘার জগন্নাথ মন্দিরের তৈরির পর দুর্গাঙ্গন তৈরির কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার তার শিলান্যাস হলো। আগামী 2 বছরের মধ্যে মন্দিরের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। বর্ষা শেষে দোরগোড়ায় ফের পারদ পতন। মঙ্গলবার চলতি মরশুমে শীতলতম দিন। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়েই তাপমাত্রার পতন জেলা তো বটেই, শহর কলকাতাও জোরালো শীতের কবলে। বর্ষা শেষে ফের পারদ পতন। মঙ্গলবার চলতি মৌসুমের শীতলতম দিন। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়েই তাপমাত্রার পতন। জেলা তো বটেই, শহর কলকাতাও জোরালো শীতের কবলে। কেন এই ঠান্ডার দাপট? কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে 13 বছর পর স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি নিচে নামল সর্বোচ্চ তাপমাত্রা, আর স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি নিচে নামল সর্বনিম্ন তাপমাত্রা। সেই সঙ্গেই রয়েছে ঘন কুয়াশার দাপট। সব মিলিয়ে বর্ষা শেষে শীতের কামড় উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে 2012 সালে সর্বোচ্চ তাপমাত্রায় একই পতন ঘটেছিল। সোমবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12.6 ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে এই নিয়ে 2 বার সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রির ঘরে পৌঁছালো। অন্যদিকে কুয়াশার কারণে রোদের দাপট কম, ফলে কনকনে ঠান্ডায় কাঁপছে বঙ্গবাসী। মঙ্গলবার দিনের আকাশ পরিষ্কার। ভোর বা সকালে কুয়াশার দাপট থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি এবং 12 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। আবহাওয়া অফিসের মতে পশ্চিমী ঝঞ্ঝা বা পূর্বালি হাওয়ার বাধা না থাকতেই চলতি মরশুমে শীতের বাড়ন্ত। ডিসেম্বরে কোথাও বৃষ্টি হয়নি, আপাতত সেই সম্ভাবনাও নেই। শুষ্ক আবহাওয়া এবং উত্তরে হাওয়ার অবাধ প্রবেশে শীত জাঁকিয়ে অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস। তিনি জানিয়েছেন, দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আগামী 2 দিন স্বাভাবিকের কাছাকাছি বা সামান্য থাকবে। বছরের শেষ দিন পর্যন্ত এই পরিস্থিতি চলবে, তারপর আরও একটু বাড়বে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। কুয়াশার দাপট চলবে। আগামী 2 থেকে 3 দিন এই রকমই পরিস্থিতি চলবে। দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় কুয়াশার দাপটের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস, ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গের থেকে কিছুটা আলাদা। বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম 2 দিন বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শৈল শহরের তুষারপাতের পূর্বাভাসে এখনও দার্জিলিংয়ে পর্যটকের সংখ্যা বিরাট সংখ্যায় বেড়ে গিয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান দখল করেছে বাঁকুড়া। পশ্চিমের এই জেলায় তাপমাত্রা নেমেছে 9 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে সমতলে শীতলতম স্থান হল আলিপুরদুয়ার, জেলার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং হল রাজ্যের শীতলতম জেলা, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা 3.4 ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি, স্বাভাবিকের থেকে যা 7.2 ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বনিম্ন 71%, সর্বোচ্চ 91%। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। আরো অন্যান্য খবর দেখতে নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।